আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800 112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ।
আমার নাম A.K. সিং। যদিও ক্যাপ্টেন সিং নামে আমি সবার কাছে বিশেষ পরিচিত। একসময় গোয়েন্দা হিসেবে আমার বেশ নামডাক হয়েছিল লালবাজারে। এখন রিটায়ার করেছি, তা বছর পাঁচেক হয়ে গেল। এখন চলেছি উলবেড়িয়ার উদ্দেশ্যে। উলবেড়িয়ার বাড়িতে আমি সপ্তাহে 3 বার যাই। ওখানে আমার এক বিরাট ফ্যান ক্লাব আছে। ওরা আমার সব বিচিত্র গল্প শুনতে আগ্রহী। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। অনেকক্ষণ ধরে। সবাই হাজির দেখছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছি। চলুন এরপর শুরু করা যাক। তাহলে 1 কাপ চা বল, কারণ চা না হলে গল্পটি ঠিক জমে না। এই নিন আপনার চা। হুম। আহ, খাসা। হ্যাঁ রে অনির্বাণ, তুই আগের দিন আসিসনি কেন? আগের দিন সিনেমা দেখতে গেছিলাম। আগের দিন যে সিনেমাটা দেখলি, সিনেমাটার নাম কি ছিল? অ্যামাজন অভিযান, কি দারুণ সিনেমা। তা অভিযানের কথা যখন বললি, শোন তাহলে। আজ তোদের একটা রহস্যময় অভিযানের গল্প বলি। শুনে তো পুরো ভয় পেয়ে গেলাম। রহস্যময় অভিযান মানে সাসপেন্স স্টোরি? একদম ঠিক তাই। কিরকম অভিযান? মানে অভিযান তো অনেক রকমের হয়। এই যেমন ধরুন সমুদ্রে, পাহাড়ে, তা আপনারটা কোনটা? আজ আমি তোদের বলবো ড্রাগন অভিযানের কথা। ড্রাগন অভিযান মানে ড্রাগনটা কি কোনো পাহাড় সমূহ, নাকি কোনো জায়গা, নাকি সত্যিকারের ড্রাগন? তাহলে মন দিয়ে শোন। আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন আমি পাহাড়ে পোস্টিং ছিলাম। ওখানকার কিছু কিছু ঘটনা আমাকে খুব নাড়া দেয়। তখন আমি আমার এক গোয়েন্দা বন্ধুকে চিঠি লিখি। চিঠি আছে, চিঠি। কার চিঠি? হ্যালো অর্ণব, বলো। তুই ইমিডিয়েটলি আমার বাড়িতে একবার চলে আয়। আর আসার সময় না একেবারে 15 দিনের ছুটি নিয়ে আসবি, কেমন? 15 দিনের ছুটি? কিন্তু কেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যা বাবা, ফোনটা কেটে দিল। নিশ্চয়ই কোনো রহস্য আছে। গাড়ি ঘোড়াও, আবিরদার বাড়ি যাব। বস শোন, আমি কিন্তু তোকে না জানিয়েই সব বন্দোবস্ত করে ফেলেছি। আমি রেডি, তুইও তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমাদের এক্ষুনি রওনা দিতে হবে, ব্যাপারটা খুব আর্জেন্ট। তুমি যখন বলছো
তখন না গিয়ে কি আর উপায় আছে? তা কোনো বিশেষ কারণ? কারণটা তোকে আমি পরে বলছি, আগে এক কাপ চা তো খা। কই গো, শুনছো? অর্ণব এসেছে, এক কাপ স্পেশাল চা খাওয়াবে? দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে। নতুন কোনো রহস্যের সন্ধান পেলে বুঝি? ক্যাপ্টেন সিংকে তোর মনে আছে? ক্যাপ্টেন সিং? ঠিক মনে করতে পারছি না তো। আরে ক্যাপ্টেন সিং মিলিটারিতে থাকতে আমাদের খুব হেল্প করেছিল, তোর সঙ্গে তো আলাপ করিয়েছিলাম, মনে নেই? এই লম্বা চওড়া বিশাল একটা চেহারা, আমাদের খুব ভালোবাসতো, মনে করতে পারছিস না? এই নাও গরম গরম চা। নে চা খা। এত বেলা হয়ে গেল, এখনো কি এত ইতিহাস চর্চা করছো? ওহো সুমিত্রা, তুমি এসব বুঝবে না। আমার বুঝেও কোনো কাজ নেই। শোনো না গো, চলো না কোথাও একটু বেরিয়ে আসি। আবার সেই দীঘা নিশ্চয়ই। না, এবার আর সমুদ্রও নয়, এবার পাহাড়। ও, তোমায় আমি কথা দিলাম, এবার আমি ফিরে এসে তোমাকে নিয়ে নিশ্চয়ই আমি পাহাড়ে ঘুরতে যাব। ঠিক আছে, আমি তোমার সুটকেস গুছিয়ে রেখেছি, আমি আসলাম। আচ্ছা আচ্ছা। এবার মনে পড়ে, তা হঠাৎ ক্যাপ্টেন সিং এর প্রসঙ্গ তুলেছে। ক্যাপ্টেন সিং এখন আছেন এক পাহাড়ি জঙ্গলে, এক ভারতীয় সেনাবাহিনীর টহলদারি হিসাবে। কয়েকদিন আগে উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, বুঝলি? চিঠিটা পড়ে ব্যাপারটা আমার খুব অদ্ভুত লেগেছিল। তুই চাইলে না একবার চিঠিটা পড়ে দেখতে পারিস, বুঝলি? পাহাড়ের পাদদেশে গভীর অরণ্য অঞ্চল এলাকায় এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। এখানে নাকি এক ভয়ঙ্কর ড্রাগনের আবির্ভাব হয়েছে। এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় ক্যাপ্টেন সিং তদন্ত করে জেনেছে কিছু একটা অবিশ্বাস্য ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে ওখানে। কি একটা ভয়ঙ্কর ড্রাগন আকারের একটা জন্তু উনি নিজের চোখে দেখেছেন। বিভৎস তার আকৃতি, লম্বায় প্রায় 40 ফুট, পেছনের পা দিয়ে চলে। তার তার গর্জনে নাকি পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে। তো ভারত সরকার এই তদন্তে ক্যাপ্টেন সিংকে দায়িত্ব দিয়ে গেছেন, আর উনি আমাদের হেল্প চান। কিচ্ছু না, স্রেফ ভুয়ো। চীন জাপানের রূপকথার ভূত শেষ পর্যন্ত ক্যাপ্টেন সিং এর মতো এক জাদরেল মিলিটারির ঘাড়ে চাপলো, তা আগে ভাবতেই পারিনি। অন্তত কষ্টকল্পনা তো বটেই। ওই সমস্ত অঞ্চল সম্পর্কে আজগুবি নানা ধরনের কথা মাঝে মধ্যেই শোনা যায়। তার মানে পুরো ব্যাপারটাই একটা গ্যাজাখড়ি ব্যাপার বলতে চাইছিস? অন্তত কষ্টকল্পনা তো বটেই। ইয়েতি বা তুষারমানব নিয়ে কিছুদিন আগেও কি কম হইচই হয়েছিল? আসলে নিঃসঙ্গ নির্জন এলাকায় বিভ্রান্তি খুব বেশি তাড়া করে বেড়ায়। ঠিক যেমন মরুভূমিতে মরীচিকার কবলে প্রচুর লোক প্রাণ হারিয়েছে। তুই ঠিকই বলেছিস অর্ণব। ক্যাপ্টেন সিং যে অঞ্চলে বসবাস করেন সেখানে এরকম বিভ্রান্তি হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তবুও আমাদের যেতে হবে। আমি আজ সকালেই ক্যাপ্টেন সিংকে টেলিগ্রাম করে দিয়েছি। ব্যাপারটা আজগুবি হলেও তোমায় তো আর অবিশ্বাস করতে পারি না। তাই চলো রওনা দেওয়া যাক, আর লেট করে লাভ নেই। তাছাড়া জঙ্গলে গিয়ে কোনো ভালো লেখার সন্ধান মিলতে পারে, তাই না? ড্রাগন রহস্য মীমাংসা হোক বা না হোক, এই সুযোগে কটা দিন বেরিয়ে আসা যাবে। ইচ্ছে করলেও তো আর পাহাড় জঙ্গল দেখার স্বাদ সবার মেটে না, তাই না? তবে একটা কথা বলতে পারি, গল্প লেখার জন্য না পায়ে সর্ষে নিয়ে
মাসের পর মাস জঙ্গলে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, তাতে অলেখক কখনো লেখক হয়ে যায় না। এই যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের বাংলার এক সামান্য স্কুল শিক্ষক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি ইছামতির পাড়ে ব্যারাকপুরে বসে চাঁদের পাহাড় রচনা করেছে, আর তাতে তার সাথে কোনো সাহিত্যিকের তুলনাই হয় না। তার মানে তুমি কি বলতে চাও, পরিবেশ না দেখেও লেখা যায়? একদম ঠিক তাই। দেখ, আমি নিজেও সশরীরে আমেরিকায় গেছি এবং আমার কয়েক বন্ধুও আমেরিকায় গেছে, কিন্তু আমাদের মধ্যে কি কেউ চাঁদের পাহাড় অথবা মরণের ডঙ্কাবাজি লিখতে পেরেছে? যে পারে সে এমনিই পারে। যাক, সময় নষ্ট করে লাভ নেই, আমাদের রওনা দেওয়া যাক। ওগো সুমিত্রা! কি ব্যাপার বলো তো, অনেকক্ষণ ধরেই দেখছি ওই ফিজিক্যাল ফিজিওলজির বইটা তুমি একইভাবে মুখে করে রেখেছো। শুধু মুখে করে নয় রে বন্ধু, বলতে পারিস গিলছি। আসার সময় আমার এক অধ্যাপক বন্ধুর থেকে বাগিয়ে এনেছি। তা প্রাগৈতিহাসিক জীবজন্তুরা তো আজ মানুষের কাছে বিস্ময় ভরা ইতিহাস। সে কোথায়, সে সব নয়। পৃথিবীর ইতিহাসে প্রায় 6,30,00,000 বছরের অতীত থেকে 2300 কোটি বছরের ইতিহাস, যাকে বলে মেসোজোইক যুগ। সেই সময় একচেটিয়া রাজত্ব করেছিল ওই বড় বড় আকৃতির ডাইনোসর। অর্ণব, এদের নিয়ে হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লে কেন বলো তো? ফিজিক্যাল ফিজিওলজির বইটা হাতে পাওয়ার পর থেকে ডাইনোসরসদের ইতিহাসটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। আর এরাই তো পৃথিবীর আদি বাসিন্দা। কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধাবমান। ঠিকই বলেছিস অর্ণব, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। না হলে তুই এটা বলতে পারিস যে এই এত বড় বড় ভয়ানক আকৃতির জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, তাও প্রায় পৃথিবী থেকে 6,30,00,000 বছর আগে। কিন্তু আমাদের বর্তমান অভিযানের সঙ্গে ডাইনোসরের কোনো যোগ আছে কি? তুই মিছিমিছি সময় নষ্ট করছিস আবির। আছে বন্ধু, আছে। কোনো কিছুই বৃথা যায় না বন্ধু। ড্রাগনের উদ্ভব সম্পর্কে চিন্তা করতে করতে ব্যাপারটার দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। তার মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? দেখ, আমি শুধু এইটুকানি বলতে চাইছি যে ক্যাপ্টেন সিংয়ের বিবরণ করা ওই জন্তুটার সঙ্গে আমি সেই কোটি কোটি বছর আগের ডাইনোসরগুলোর সঙ্গে একটা অদ্ভুত মিল পাচ্ছি। এই দাঁড়াও, আমার না কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। হোটেলে পৌঁছে সব ভালো করে শুনবো। ব্যাগপত্রগুলো ভালো করে গুছিয়ে নেব। আরে আরে ওই তো ক্যাপ্টেন সিং দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন সিং! আরে আসুন আসুন আসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমার সহকারী বন্ধু অর্ণব ব্যানার্জি। আচ্ছা, আরে এর আগেও তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল গুপ্তধন রহস্য সমাধানের সময়। হ্যাঁ, এইবার মনে পড়েছে। এখানে আসার রাস্তাটা আমার বেশ পছন্দ হয়েছে। এক কথায় যাকে বলে অনবদ্য। আজ আপনারা অনেকটা রাস্তায় এসেছেন, এমনিতেই ক্লান্ত, একটু রেস্ট করুন কেমন? কাল সকালে তাহলে ভালোভাবে রহস্যটা সম্বন্ধে জানা যাবে। কাল সকালে একসঙ্গে ব্রেকফাস্ট করব, আর তখনই পুরো ঘটনাটা ডিটেলসে আপনাদের জানাবো। আমি চললাম। ওকে, চলো।
তখনই নাকি ড্রাগন দেবতার উদ্ভব হয়। তিনি এই হ্রদের মাধ্যমে ওদেরকে জল প্রদান করেন, আর তার সাথে এটাও শর্ত রাখেন তাদের একটা করে নরবলি দিতে হবে। ঠিক সেই সময় থেকেই কি নরবলি দেওয়া শুরু হয়? ঠিক তা নয়। আরে ক্যাপ্টেন সিং যে! আরে দেখা গেল, ভালোই হলো, আপনাদের কাছেই যাচ্ছিলাম। ওই যে কালকের কথাটা বাকি রয়ে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বলবো তো ওটা আপনি বলুন বলুন বলুন। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে এক আদিবাসী সম্প্রদায় বসবাস করে। আচ্ছা, তাদের সম্বন্ধে বেশ কিছু গুজব দীর্ঘদিন ধরে ছড়ানো আছে। ওরা বিচিত্র ভয়াবহ দানবের উপাসক। গভীর জঙ্গলের মধ্যে আমি গাড়ি থেকে নেমে যা দেখেছিলাম, অন্ধকার জগতে মুক্তির শিখা জ্বালাতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। অন্ধকার জগতে মুক্তির শিখা জ্বালাতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর। ধর্মের নামে মৃত্যুর খেলায় মেতেছে যারা, সত্যের বাণী বিনাশ করতে আসছে মহাবীর। ধর্মের নামে মৃত্যুর খেলায় মেতেছে যারা, সত্যের বাণী বিনাশ করতে আসছে মহাবীর। অকাল মৃত্যু দেখাবে সেই মানব, অকাল মৃত্যু দেখাবে সেই মানব। বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর। অগ্নিগর্ভে নিজেকে সবে রক্তের বলিদান রুখতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। অগ্নিগর্ভে নিজেকে সবে রক্তের বলিদান রুখতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর। আবিরবাবু, আরও আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করে একজন আদিবাসী ওঝা বা পুরোহিত। সে কিন্তু পুরুষ নয়, একজন নারী। আশ্চর্য! এটাও কি সম্ভব? এরা সাধারণত
মেয়েদেরকে সম্পত্তি হিসাবে গণ্য করে এবং এদেরকে বিশেষ কোনো সম্মান দেওয়া হয় না। সম্পূর্ণভাবে কিছু মাতৃতান্ত্রিক গোষ্ঠী ছাড়া এরাও কি তেমন কোনো গোষ্ঠীর? না না, ওদের বিষয়ে যা খোঁজখবর নিয়ে জেনেছি, কেবল এই বিশেষ ক্ষেত্রটি ছাড়া আর সব বিষয়ে ওরা পুরুষ শাসিত। আশ্চর্য! ওদের বিশ্বাস ড্রাগন দেবতা বাস করে জঙ্গলের ভেতর, পাহাড়ের গুহায়, আর তাই ওই জায়গাটার নাম দিয়েছে ড্রাগন পাহাড়ের জঙ্গল। ওখানে গেলে কেউ নাকি ফেরে না, ড্রাগন দেবতার অভিশাপে পুড়ে ছাই হয়ে যায়। তাই পাহাড়ের কাছে কেউ যায় না। আচ্ছা ক্যাপ্টেন সিং, আমাকে একটুখানি এটা বলতে পারেন যে এই বিশ্বাসটা ওদের মধ্যে ঠিক কতদিন ধরে চলছে? পিংলা নামে এক আদিবাসী যুবকের বন্দুক চালানো শিখিয়ে দেওয়ার লোভ দেখিয়ে আমি যতটুকু জেনেছি, ড্রাগন দেবতার পূজা ওখানে বহুকাল ধরে চলে আসছে। কিন্তু ড্রাগন দেবতাকে মানুষ ভোগ দেওয়ার রীতি বেশি দিনের নয়। হ্যাঁ, ধরুন এখনকার সর্দারের বাবার আমল থেকেই শুরু হয়েছে। আর ওই নারী ওঝাও কতদিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছু বলতে পারেন? না, পিংলার কাছে এ ব্যাপারে কিছু খোঁজ খবর পাইনি। তবে যেটুকু জেনেছি, গ্রামে নাকি তার প্রভাব অসীম। সবাই তাকে দেবী রানী বলে ডাকে। দেবী রানী? বাবা, তো এই দেবী রানীকে আপনি নিজের চোখে কখনো দেখেছেন? না, তা সম্ভব হয়নি। তবে পিংলার কাছ থেকে শুনে যেটুকু আইডিয়া করেছি যে তার দেহের গঠনের সঙ্গে আদিবাসীদের দেহের গঠনের কোনো সামঞ্জস্য নেই। আর তার বয়স কত কেউ জানে না। কেউ বলে 30, কেউ বলে 25, কেউ বলে 300-এরও বেশি। আর ওই নারী ওঝা সবাইকে ড্রাগন দেবতার কাছে নিয়ে যায়। তো এইবার পালা পড়ে সর্দারের ছেলের। পুত্র স্নেহের কাছে হেরে গিয়ে সর্দার আমাকে পুরো ঘটনাটা বলে। তো এই ড্রাগন দেবতার সঙ্গে কি আপনার কোনো আলাপ টালাপ হয়েছিল নাকি? ড্রাগন উপত্যকার জঙ্গলের দিকে আমি নিজেই একবার গিয়েছিলাম। মানে মানে যেখানে ওই ড্রাগন দেবতা বসবাস করে? এই ঘটনাটা ঘটেছিল সবেমাত্র কিছু মাস আগে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্কার আর গুজব শুনতে শুনতে আমার মনে ইচ্ছেটা জেগেছিল বহুদিন আগেই। পিংলা, আমি ঠিক করেছি আজ একবার ড্রাগনের পাহাড়ে যাব। আরে ওসব কিছু হবে না, তুমি কিছু চিন্তা করো না। তাছাড়া আমার কাছে বন্দুক আছে। আবারও বলছি, এসব চিন্তা মাথার দিকে সরা যান, পালায় চলেন, এখনো সময় আছে, পালায় চলেন। হ্যাঁ, ড্রাগনের সামনে কেউ বললে না, ও বেঁচে ফিরে আসে না। এই ড্রাগনের সামনে আপনার এই বন্দুকের গুলি কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওকে পিংলা, তোমায় যেতে হবে না, আমি আজ যাব। তুমি বাড়ি যাও, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আপনি যাবেন? যাবেন? কি আর করা যাবে, আমরা শিকারী আদিবাসী, আমরা তো কাউকে বিপদের মধ্যে ফেলে দিয়ে পালায় যেতে পারি না। চলেন চলেন। সেদিন কতটা হেঁটেছিলাম তা আমার মনে নেই, তবে তার গলার আওয়াজ শুনে মনে হয়েছিল বন্দুকের দ্বারা কিছু করা যাবে না। তাই বাধ্য হয়েই ফিরে গিয়েছিলাম। কই গো ঘুমিয়ে বললেন নাকি? আজ মনে হচ্ছে সেই রাত, তাই না? তাই এত ঢাকের আওয়াজ হচ্ছে।
তাহলে শুনতে পেয়েছো? আরে চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। এখন শুয়ে পড়ো, কাল সকালবেলা উঠতে হবে। গুড মর্নিং। আরে ক্যাপ্টেন সিং, আসুন আসুন। গুড মর্নিং, গুড মর্নিং। এই হলো আমার সবচেয়ে কাছের বন্ধু পিংলা। ও আচ্ছা আচ্ছা। নমস্কার বাবু। আরে তুমি এখন এখানে বসে আছো অর্ণব? যাও, পিংলার জন্য যে স্পেশাল গিফট এনেছে সেটা নিয়ে আসো। যাচ্ছি। তা পিংলা, তোমাদের এখানকার মানুষদের জীবন ধারণ সম্পর্কে কিছু বলো, আমাদেরও ভালো লাগবে। এখানকার খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এই আর কি। ধামসা মাদল আছে, নাচ আছে, তারপর ধরুন গে বইয়া। এই নাও, এটা তোমার জন্য। এর মাধ্যমে তুমি গান, আবহাওয়া, খবর সব শুনতে পাবে, এমনকি বাইরে কোথায় কি হচ্ছে সেটাও জানতে পারবে এর মাধ্যমে। ধরো। এটা আমার আমার এত খুশি হচ্ছে, এত। বাবু বলেন, আপনার জন্য আমি কি করতে পারি আপনি বলেন। ড্রাগন পাহাড়ের রহস্যের যদি সত্যি উদ্ঘাটন চান, তাহলে আমাকে একটা বিশেষ ব্যাপারে সাহায্য করতে হবে। হ্যাঁ অবশ্যই করব। প্রথমে তোমাদের পুরো গ্রামটা আমাকে ঘুরে দেখাতে হবে। হ্যাঁ, সবার সাথে একটু আমায় আলাপ করে দিতে হবে। সেটা কি করে সম্ভব? কাজটা একটু কঠিন, তাও আমাদের করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে এই আদিবাসীদের জীবন ধারণ সম্পর্কে এবং এর মূল সূত্রপাতটা ঠিক কোথায়। এই অসম্ভবকে সম্ভব করতে হবে ক্যাপ্টেন। আমার বিশ্বাস আমাদের খুব একটা বেগ পেতে হবে না, যদি এই পিংলা আমাদের সাহায্য করে। হ্যাঁ অবশ্যই করব। তাহলে আর দেরি কিসের? চলুন বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলুন। সাবধানে বাবু, এটা হলো বুনো সালের জঙ্গল। এই যে পাতা দেখছেন না, পাতা দিয়ে ঠোঙা বানায় এখানকার মানুষের পেট চলে। সবই তো বুঝলাম, কিন্তু এটা কি? ও, এটা বেদি, ড্রাগন দেবতার বেদি। ওই যে কুড়ে ঘরটা দেখছেন, ওখানে দেবী রানী থাকেন। উনি প্রতি শনিবারে এখানে পূজা করেন। ও আমরা আমাদের সাধ্য মতো সব নিত্য প্রয়োজনীয় খাদ্য জিনিসপত্র সব এই বেদিতে দেই। রাতের দিকে আমরা এখানে আর কেউ আসি না, কিন্তু পরদিন দেখি এ কিছুই নাই। হ্যাঁ, তো তার মানে এই বেদিতেই তোমরা প্রত্যেক বৈশাখী পূর্ণিমার রাতে একটা করে তরুণ যুবককে নিবেদন করো, তাই না? আগে কতদিন ধরে চলছে এই প্রথা? সেটা তো বলতে পারবো না বাবু, তবে ড্রাগন দেবতা পাঠিয়েছেন আমাদের রক্ষা করবার জন্য। আচ্ছা, তো আজকে কি ওই ড্রাগন পাহাড়ের দিকে যাওয়া না যাবে? না বাবু, আমায় ক্ষমা করবেন। আর শনিবার ড্রাগন দেবতার পূজা আজকে। তাছাড়া দেখছেন তো সন্ধ্যা হয়ে গেছে না। আপনারা যদি চান তো আমি আপনাদের কাল নিয়ে যেতে পারি। আজ আর এগোনো ঠিক হবে না, তার চেয়ে বরং চলো বাড়ি ফিরে রেস্ট নেওয়া যাক, কাল সকাল সকাল বেরিয়ে পড়া যাবে। তবে তাই হোক। তাহলে একটা কথা কিন্তু বলে দিচ্ছি, রাত্রেবেলা ঢাকের আওয়াজ শুনে কিন্তু ভয়টা পেয়ে যাচ্ছে কিন্তু। চলেন চলেন, সন্ধ্যা নামার আগে ঘরে ফিরতে হবে। হ্যাঁ চলো চলো। জঙ্গলের জায়গা কিন্তু এই অন্য ভাই খুব মানে ভয়ঙ্কর না।
অর্ণব, অর্ণব, শুনতে পাচ্ছ প্রচণ্ড গর্জন? আরে অনেকক্ষণ থেকেই শুনেছি, আর ভয়ও পাচ্ছি। তোমায় কিছু বলিনি। এখন কটা বাজে গো? এখনই কি বেরোবে? ঝটপট 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 তৈরি হয়নি, এক্ষুনি আমাদের বেরোতে হবে। হ্যাঁ এত হ্যাঁ, রাতে? এত রাতে। এই সময়টা আমাকে বেছে নিতে হয়েছে। এই রহস্যের উদ্ঘাটন আমাকে আজকেই করতে হবে। আচ্ছা, তুমি টর্চটা নাও, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছি। ঠিক আছে, তুই একটা লাঠি নিয়ে নে, ঠিক আছে? কারণ জঙ্গলের রাস্তা তো। আর তোকে আমি আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দেখবি? ওই আস্তে করে জানলাটার দিকে তাকা। আমি বেশ কয়েকদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছি, কিন্তু কোনো কিনারা করতে পারছি না। তোমার ধারণা কি ইনিই তাহলে দেবী রানী? একদম ঠিক। আর ওনাকে অনুসরণ করলেই না আমরা সঠিক সন্ধানে পৌঁছে যাব। তাহলে চলো, আমরা এখনই ওর পেছন পেছন যাই। তাদের কর, কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, চল 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 চল। অর্ণব, 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 তুমি কোথায়? এই তো আমি এখানে, তোমার পেছনে। শুনলে দেবী রানীর মুখের ভাষা? হ্যাঁ, একদম বিশুদ্ধ বাঙালি। আর দেবী রানীর গায়ের রংটাও ফর্সা। তোমার চোখের আর কানের তারিফ কিন্তু করতেই হয়। সেসব ঠিকই আছে, কিন্তু এখন এই অবস্থায় কাউকে কিছু না জানিয়ে আর এগোনো ঠিক হবে না আবির। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চির রহস্যবিত্ত উপত্যকায় পাহাড়ি আদিবাসীদের এলাকায় না জানি আর কত কি লুকিয়ে আছে। আজ বাড়ি চলো, কাল সকালে এই ব্যাপারটা নিয়ে আরো জটিল করে ভাবা যাবে। বুঝলো অর্ণব, আমি নিশ্চিত এর সাথে একটা কোনো বড় প্রলোভন লুকিয়ে আছে। আচ্ছা অর্ণব, তাহলে যেটাকে ড্রাগন বলে ভাবা হচ্ছে বা যেটাকে ড্রাগন বলা হচ্ছে, সেটা তো আসলে একটা প্রাগৈতিহাসিক বিষয়কর একটা সরীসৃপ জাতীয় প্রাণী। অন্তত পায়ের ছাপ তো তাই বলছে। কিন্তু এই টাইপের কোনো জীব তো আমরা কোনোদিনও চোখে দেখিনি। কি কি বিভৎস তার পায়ের সাইজ, অনেকটা ডাইনোসরের মতো। তুমি ঠিকই ধরেছ। এই ধরনের প্রজাতির নাম ইগুয়ানodon। মেসোজোয়িক যুগে শেষ পর্বে এরা প্রায় পৃথিবী দাপিয়ে বেড়াতো। উচ্চতায় ছিল প্রায় 40 ফুট। তাহলে কি তুমি বলছো এরা? আমারও তাই মনে হচ্ছে। ড্রাগন দেবতার বাহনটি আসলে কিন্তু কি করে সম্ভব যে ডাইনোসর কুল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তা প্রায় 6 কোটি বছর আগে, সেই আদিম পৃথিবীর লুপ্ত প্রাণী কি করে আবির্ভূত হতে পারে এই 20 শতাব্দীর শেষার্ধে? আজ রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তোমার সব প্রশ্নের উত্তর আমি কালকে দেবো, ঠিক আছে? ওকে, চলো। এই গ্রাম্য পরিবেশটা খুব পছন্দ হয়েছে আমার। আরে ক্যাপ্টেন সিং, বলুন ক্যাপ্টেন সিং, গুড মর্নিং। হাবিরবাবু, খুব বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে ক্যাপ্টেন সিং? আপনি এত হাঁপাচ্ছেন কেন? পিংলা খুন হয়েছে। হোয়াট? কি বলছেন কি আপনি ক্যাপ্টেন সিং? আজ ভোরে আমাদের টহলদার জওয়ান তাকে দেখতে পায়। আচ্ছা, তো এটা যে একটা খুন, তো এটা আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারছেন? এটা তো একটা দুর্ঘটনাও হতে পারে। খাদের মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হলে তার মাথাটা নিশ্চয়ই গুড়িয়ে যাবে না? আমি ওটা নিজে একবার দেখতে চাই ক্যাপ্টেন সিং। না, সেটা সম্ভব নয়,
কারণ এই ব্যাপারটা নিয়ে আদিবাসীরা খুব অসন্তোষে আছে। আপনি ওখানে গেলে খুব বড় সমস্যা হতে পারে। আপনার যা কিছু জিজ্ঞাস্য আমাকে করুন। আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ আছে? না। তার মানে কেউ বা কারা অন্য কোথাও মেরে ওখানে ফেলে দিয়ে চলে গেছে। কিন্তু পিংলাকে কে এভাবে হত্যা করতে পারে বলে আপনার ধারণা? আচ্ছা, আদিবাসীরা ব্যাপারটা কিভাবে নিচ্ছে? তাদের ভাষায় এটা ড্রাগন দেবতার অভিশাপ। আর সেই অভিশাপের কবলে আমরাও পড়তে পারি যদি আমরা এখন থেকে সাবধান না হই। কি বলেন ক্যাপ্টেন সিং? আপনারা ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। আমি আসছি আপনার কাছে এক্ষুনি। ওকে ওকে। এবারেই শুরু হবে প্রকৃত অভিযান। মানসিক পরিস্থিতি তৈরি করে নেওয়া দরকার অর্ণব। কি কি করতে চাইছো কি তুমি বলো তো? অভিযানের একমাত্র পথ খুঁজে পেয়েছি। কি সেই পথ? সর্দারকে আমি রাজি করাবো। আগামী বৈশাখী পূর্ণিমার রাতে সর্দারের ছেলের ছদ্মবেশে আমাকে শোয়ানো হবে। কি বলছো কি তুমি আবির? রহস্য উদ্ধারের আর কোনো বিকল্প আমার জানা নেই অর্ণব। তবে তুই জেনে রাখিস, এই মরণ খেলায় জয় আমাদের নিশ্চিত। আর এই ব্যাপারে তোর আর ক্যাপ্টেন সিং এর ভূমিকাও কিন্তু অনেকটাই। আমার কি করতে হবে বলো? বলছি, খুব মন দিয়ে বুঝে নে। ডায়না, ডায়না, ডায়না। গ্রহণ কর তোর প্রসাদ। ডায়না,